দুলাভাই, আপনার একটু লজ্জা করে না? বউ আর শালারটাকে বসে বসে খাচ্ছেন বলে? লজ্জা পাবে তো দূরে থাক, গোশত কম আছে দেখে নবাবের মতন আরো গোশত যাচ্ছে। যত সব বেয়ারা লোকজন। নিজের চেয়ে বেশ কয়েক বছরের ছোট শ্যালকের মুখে এমন কথা শুনে লজ্জায় মাথা নুয়ে ফেলে সেলিম। করোনার প্রথম উৎপাতে তথা গত লকডাউনে চাকরি হারায় সে। এই অবস্থায় বৃদ্ধা মাকে নিয়ে তার একমাত্র আশ্রয় চাকরিজীবী স্ত্রী আফসানার কাছে। সেলিম যে বসে বসে খেতে ইচ্ছুক তেমন কিন্তু নয়। চাকরি হারহামেশাই খুঁজে যাচ্ছে সে, কিন্তু চাকরির বাজারে কি আর মূল্য পাওয়া এত সহজ কথা? তারপর আবার দুদিন পর লকডাউন, শাটডাউন, কত কি। ক্ষমা করবে তন্ময়, আমি আসলে খেয়াল করিনি। নত নজরে কথাটা বলেই ভাতে পানি ঢেলে উঠে চলে যায় সেলিম। তার চোখ জোড়া টলমল করছে অশ্রুতে। ইচ্ছে করছে বুক ভাসিয়ে কেঁদে আল্লাহকে জিজ্ঞেস করতে কেন তাকে এমন অসহায় করে দিল। পুরুষ মানুষ, কাঁদতে মানা, চোখের অশ্রু তবে চোখেই থাক। জীবনে কোনোদিন অপদস্থ হতে হয়নি তাকে। এ ছেলেটা শাশুড়িমা কত সম্মান সমীহ করত আগে। চাকরি হারাতেই যেন এক একজনের খোলস খুলে পড়তে লাগল। সেলিমের মা সেলিনা জোয়াদ্দার শয্যাশায়ী প্রায় ৩ বছর হবে। তারপরও কখনো নাখোশ হননি আল্লাহর উপর, বা কষ্টের মলিনতা তাকে ছুঁতে পারেনি। বরং সব সময় আল্লাহর কাছে শুকরিয়া করতেন এত ভালো পুত্রবধূ বেআইন পাইয়ে দেওয়ার জন্য। আগে কত সোহাগের সাথে মধু মিশিয়ে কথা বলতেন রাবেয়া বানু, আর এখন কথার আগেই ধমকায়। বিগত মাসগুলো ধরে কান্না, তাচ্ছিল্য আর অপমানে মাখামাখি কথাবার্তা ছাড়া কিছুই সেলিনা জোয়াদ্দারের কপালে জোটেনি। আজও কাঁদছেন তিনি নয়ন ভাসিয়ে। শোবার ঘর থেকে ছেলেকে অপমান হতে শুনে কান্না যেন থামছেই না, যেন বর্ষণ নয় স্বয়ং বন্যা এসেছে তার চোখ জোড়ায়। কি এক নির্মম পরিহাস ভাগ্যের! আল্লাহ, কি পাপ করলাম আমি আমার ছেলে, যার জন্য এই দিন দেখাচ্ছ? জীবনে কোনোদিন কারো সামনে ঝুঁকাওনি, কারো শরণাপন্ন করনি, আজ তবে কেন? আল্লাহ, আমার বাজানের জীবনকে আবার শুধরাই দাও। আমার সোজা সরল বাজানের এত অপমান আমার সহ্য হচ্ছে না। কাঁদতে কাঁদতে কখন যে বুকের ব্যথাটা বেড়ে গেল বুঝতে পারলেন না। ব্যথায় আর্তনাদ করে উঠলেন। আহ আহ! সেলিম দৌড়ে এলো, উদ্বিগ্ন চিত্তে জিজ্ঞেস করল, মা, কি হয়েছে তোমার? ব্যথা করছে? ওষুধ খেয়েছিলে তুমি তোমার? সেলিনা জোয়াদ্দার কোনো রকম ইশারায় না বোঝালেন। সেলিম তাড়াতাড়ি ঔষধের বাক্স বের করল ঔষধের উদ্দেশ্যে, কিন্তু ওষুধ তো নেই বাক্সে। মনে পড়ল গতকালই তার মায়ের ওষুধ শেষ হয়ে গিয়েছিল বলে শাশুড়ি রাবেয়া বানুকে মাসের বাজারের সাথে নিয়ে আসতে বলেছিল। ছুটে যায় তার কাছে। রাবেয়া বানু তখন ছেলে তন্ময়ের সাথে বসে আয়েশ করে ভাত খাচ্ছেন গরুর গোশত দিয়ে। মায়ের ওষুধ কোথায় আম্মা? কাল যে আপনাকে আনতে বলেছিলাম সেই ওষুধ। মায়ের ব্যথা উঠেছে, তাড়াতাড়ি বলুন। টাকা কম ছিল আর তন্ময়ের মাশরুম খেতে মন চাচ্ছিল, তাই সেই টাকা দিয়ে মাশরুম এনে ফেলেছি। চমকে উঠে সেলিম। সে ভেবেই পাচ্ছে না এতটা অমানবিক মানুষ কিভাবে হতে পারে। কারণ রাবেয়া বানু খুব ভালো করেই জানেন ঔষধটা কতটা জরুরি সেলিনা জোয়াদ্দারের স্বাস্থ্যের জন্য। আম্মা, আপনি তো জানেন ওই ওষুধটা মায়ের প্রতিদিন খাওয়া লাগে, না হলে সমস্যা হয়। আপনি কি করে অমানুষের মতন সামান্য শখ মেটানোর জন্য মায়ের ওষুধের টাকা খোয়ালেন? দুলাভাই, আপনার সাহস কি করে হয় আমার মাকে কথা শোনানোর? আমাদের টাকায় খাচ্ছেন, ভুলে যাবেন না। খেতে পারছেন তাই তো বেশি। লজ্জা আছে নাকি তন্ময়ীদের? পরের টাকায় বসে বসে খাচ্ছ মা ছেলে, আবার বড় বড় কথা। আর এমন ঢং করছো যেন এই মারা যাবে তোমার মা। অবশ্য মরলেই ভালো বুড়িটা, আমাদের গাড়ি বসে বসে খাচ্ছে যত সব অকেজো। ওনার তো বিষ খেয়ে। মা, একদম চুপ, অনেক বলেছ তুমি। পরিচিত নারী কণ্ঠ শুনেই সচকিত হয়ে দরজার দিকে দৃষ্টি ঘুরায় সকলে। আফসানাকে এ সময়ে বাসায় দেখে সবাই কম বেশি অবাক। আর আফসানা, সে বিস্মিত, আশাহত, অনুভূতি শূন্য হয়ে পড়েছে। সে যা দেখছে তা সত্যি হচ্ছে তো? তার মা ভাই এমন আচরণ করতে পারে তারই স্বামী শাশুড়ির সাথে? মেয়ের ভটকে যাওয়া বুঝতে পারেন রাবেয়া বানু, তাই নিজেকে সামলে সাথে সাথে লেগে পড়েন মেয়েকে ৭-৫ বোঝাতে। দেখ মা, তুই যা বুঝছিস তেমন কিছুই না, আমরা তো শুধু একটু মজা। হাত দেখিয়ে থামতে ইশারা করে আফসানা। বড় বড় পা ফেলে নিজের বেডরুমে চলে যায়। গভীর চিন্তায় মগ্ন আফসানা। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না মানুষ কিভাবে পাল্টে যায়। কখনো ভাবেইনি আফসানা তার মা ভাই এতটা অপদস্থ করবে সেলিমকে। অথচ আগে তো সারাদিন সেলিমের গুণগান গাইত দুজনে। এখন আফসানার মনে হচ্ছে ভালোই হয়েছে চাকরিটা হারিয়ে, এই মানুষগুলোর আসল রূপ তো দেখা হলো। সেলিনা জোয়াদ্দারের ঘরে আসে সবাই আফসানার ডাকে। রাবেয়া বানুর মুখশ্রীতে লজ্জা ভাব, তন্ময়ের নত চোখ আর সেলিমের ব্যথিত মন। আমার কাল দুপুরের মধ্যে তোমরাই বাসা ছেড়ে চলে যাবে। তোমার ছেলের তো অনেক টাকা কামাই করার হেডম হয়েছে যে সে আমার স্বামীকে দেখায়।
সেই টাকাতেই থাকুক এখন তোমাকে নিয়ে। এসব কি বলছিস আপু? 1,000-5,000 টাকা মাইনেতে আমি কোথায় যাব মাকে নিয়ে? হ্যাঁ রে আফসানা, তুই সামান্য কথা এমন করছিস। আমরা তো মিথ্যে বলিনি। তোর জামাই তো আমাদের টাকাতেই খাচ্ছে, পরের জন্য মাকে ছেড়ে দিবি? উত্তেজনা ও চিন্তা দেখা যায় রাবেয়া বানু ও তন্ময়ের চেহারাতে। বিদ্রুপার্থে হাসে আফসানা। ভুল বললে, আমার স্বামী শাশুড়ি তাদের নিজেদের টাকায় খাচ্ছে। যেদিন কবুল বলেছিলাম সেদিন থেকে তার আমার বিষয়টা গুছে গিয়েছিল। আর তুমি কোন মাটি দিয়ে তৈরি? আজ তোমার বড়ই বোঝা মনে হচ্ছে আমার পরিবারকে। কই, যখন তুমি তোমার স্বামী সন্তান সহ আমার আর আমার স্বামীর টাকায় খেতে, তখন নিজেকে বোঝা লাগেনি? আমার আর আমার স্বামীর বাসায় থাকতে এসেছিলে, এমনকি এখনও তুমি এখানেই থাকছো, তাতে বোঝা মনে হয়নি নিজেকে? বিষ খেতে মন চায়নি? আমার বিয়ের 4 মাসের মাথায় তোমার পাথর হয়েছিল পেটে, তখন চিকিৎসার টাকা দিয়েছিল কে? ভুলে গেলে এত তাড়াতাড়ি? আর তুই তন্ময়, তোর লেখাপড়া ধ্বংস হতো যদি মানুষটা ভর্তির টাকা না দিত। কারণ তখন তোর এই বোন চাকরি পায়নি, পেতও না যদি নিজে কাজ না করে আমাকে পড়ার সময় না দিত এই মাতুল্য নারীটি। আর এই মাটির মানুষ যদি আমায় সাহস না জোগাতো, সাথে না থাকতো, তোরা আজ রাস্তায় থাকতে আমার স্বামী শাশুড়ি জায়গা না দিলে। আর কি বললে, পরের জন্য মা ছেড়ে দিব? ওরা পর নয়, আমার পরিবার, আমার আপনজন। নিজের এক পরিবারের বিপদে যদি ঢাল হয়ে পাশে দাঁড়াতে পারি, আরেক পরিবারকে একা করব কেন? তাও সেই পরিবারের সাথে, যাদের সাথে আমার শুধুই আত্মার সম্পর্ক, রক্তের নয়। তবুও প্রতিটি কদমে আমার পাশে ছিল। তোমার মস্তিষ্ক বোধশক্তি পৌঁছে গেছে যে মানুষগুলোর জন্য ভালো আছো তাদের সাথেই। ছি 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 ছি। মা ভাইকে ধিক্কার জানিয়ে হনহন করে নিজের ঘরে চলে যায় আফসানা। যাওয়ার আগে শাশুড়িকে শুধু অশ্রুসিক্ত নয়নে বলে, আমাকে ক্ষমা করবেন মামুনি। আফসানা বিষণ্ণ মনে ঘরের ভেতরে বসে আছে। সেলিম তাকে আলতো স্পর্শে জড়িয়ে ধরে বলে, আমি সত্যি ভাগ্যবান তোমার মতো স্ত্রী পেয়ে। এখানে আমাকে মহান বানানোর কিছুই নেই। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। স্ত্রীর ঢাল যদি তার স্বামী হতে পারে, তবে স্বামীর অসহায় দিনগুলোতে স্ত্রী কেন তার দায় নিতে পারবে না? স্ত্রীর উত্তরে মন ভরে যায় সেলিমের। আজ সত্যি মনে হচ্ছে সেলিমের যে তারা একে অপরের পরিপূরক। এই বলে সে শিলার মাথায় হাত বুলিয়ে দিয়ে কংগ্রেচুলেশন জানায়। শিলার শাশুড়ি এসে বললেন, জলদি গিয়ে মিষ্টি কিনে আন। ন্যাপোলিয়ন, বাবু তো এবার ক্লাস 5-এ উঠবে, ওর জন্য একটা ভালো টিচার রাখবো ভাবছি। তুমি যথেষ্ট, আর কোনো টিচারের দরকার নেই ওর। 5-এর সমাপনী পরীক্ষা, আমি কোনো রিস্ক নিতে চাই না। কিসের রিস্ক? এত বছর ধরে তুমিই তো পড়াচ্ছ, কখনো রেজাল্ট খারাপ হয়েছে? তবুও তো আরও ভালো প্রিপারেশনের দরকার আছে। কোনো দরকার নেই, টিচার ফি আমি তোমাকে দেব, তুমি আমার বাবুকে পড়াবে। ইংলিশে মাস্টার্স করেছো তুমি, তবুও জব না করে আমার সংসার সামলাচ্ছ। স্যালারি দিতে হলে আমি তোমাকেই দিব। তো বলুন ম্যাম, কত হলে আপনি আমার মেয়েকে পড়াবেন? শিলা হেসে ফেলল। ঠিক আছে, তোমার খুশি, যা ইচ্ছে দিও। শিলার মাহিনের 12 বছরের সংসার। মায়ের পছন্দেই বিয়ে করেছিল মাহিন। প্রথম প্রথম শিলা খুব ভয় পেত মাহিনকে, কিন্তু ধীরে ধীরে তারা দুজন বন্ধু হতে শুরু করল। মাহিনের ব্যবহারের প্রতি মুগ্ধ হয় শিলা। অফিস থেকে ফেরার সময় এখনও সে শিলার জন্য ফুল নিয়ে ফেরে। বাসার কাজে টুকটাক যা পারে হেল্প করে সে। শিলার হাত খরচের জন্য প্রতি মাসে এক্সট্রা অ্যামাউন্ট ধার্য করেছে মাহিন। প্রতি মাসে মায়ের হাতে কিছু টাকা আর স্ত্রীর হাতে কিছু টাকা দেয় সে, যেন তারা সেটা নিজেদের কাজে খরচ করতে পারে। তাদের একটাই মেয়ে সামিহা। 4-এর বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে তার। সামিহার পড়া নিয়েই আলোচনা হচ্ছিল এতক্ষণ। শিলা সামিহাকে পড়ানো শুরু করলো। প্রতি মাসে তাকে 5,000 করে স্যালারি দিতে লাগলো মাহিন। এভাবেই 1 বছর কেটে গেল। এদিকে সামিহার সমাপনীর রেজাল্টের দিন ঘনিয়ে আসলো। আজ তো সামিহার রেজাল্ট বের হবে, আমার ভয় হচ্ছে। আরে ধুর, ভয় কিসের? ইনশাল্লাহ তোমার মেয়ে ভালোই করবে। কিছুক্ষণ পর রেজাল্ট পাবলিশ হতেই সামির স্কুল থেকে কল করলো তার টিচার। তিনি জানালেন সামিহা ফার্স্ট হয়েছে পুরো জেলায়। ফোন রেখে শিলা খুশিতে কান্না করে দিল। কি হয়েছে, ফেল? না, সামিহা পুরো জেলায় ফার্স্ট হয়েছে। দেখলেন ম্যাম, আমি তো আগেই বলেছিলাম টিচার হিসেবে আপনি বেস্ট।